দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখা যাচ্ছে না? ক্লাস 6। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করে দিই। স্যার আমি দেখতে পাচ্ছি না তো। যারা দেখতে পাচ্ছেন না নেটওয়ার্কের সমস্যা করতেছে। নেটওয়ার্কের সমস্যা মনে হয়। বাকিরা তো দেখতে পাচ্ছে মনে হয়, হ্যাঁ? বাকিরা দেখতে পাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। ওকে, এখন সবাই দেখতে পাচ্ছেন এখন আপনি? বের হয়ে আবার পার্টিসিপেট করতে, আবার অ্যাড করতে পারেন, সব ঠিক হয়ে যায়। আমার ভয়েসটা কি ক্লিয়ার? আমার সাউন্ডটা কি ক্লিয়ার আপনার? ওকে ওকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা লাস্ট ক্লাসে আমরা টিকা শেষ করে কিছু প্রশ্ন উত্তর পর্বে গিয়েছিলাম। তো আজকেও চিন্তা করতেছি প্রশ্ন উত্তরেই থাকি। ক্লাস 6, এটা 6th ক্লাসের আমরা প্রথমে একটা প্রশ্ন রেখেছিলাম যে একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রাসঙ্গিক প্রশ্ন আছে, যেমন একটাতে হয়তো 3টা বা 4টা থাকতে পারে এখান থেকে। তো যেমন কর বলতে কি বোঝায় ছিল, তারপরে আপনার করের উদ্দেশ্য বলে কি ছিল, করদার্যের নীতিসমূহ আলোচনা করো, আয়কর কাকে বলে, একটি দেশে আর্থসামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা করো, আয়কর বর্ষের সমস্যাবলী চিহ্নিত করো, একজন করদাতার উপর কিভাবে কর ধার্য হয়, বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কি কি, কর রাজস্ব আদায় বৃদ্ধির জন্য তোমার মতামত বর্ণনা করো। বিশেষ করে ক থেকে ঝ পর্যন্ত যে কোনো 3টি বা 4টি প্রশ্ন আপনাদের আসতে পারে, যেটা 20 নম্বরের হবে আর কি, 4টিই আসবে। নিয়মটা কেউ জানতে চাইলে এটা ইন এডিশন আমি রাখছি, প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এটা ইন এডিশন হিসেবে রাখছি, দেখতে পারেন। তো আমরা কর বলতে কি বোঝাই, এটাতে সাউন্ড একটু কম হয়ে যাচ্ছে, আর একটু লাউডলি করা যায় না? সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। সাউন্ডটা বাড়াতে হবে। আচ্ছা, একটু চেষ্টা করছি, দেখি। আমাকে লাউডলি বোধহয় বলতে হবে, বুঝছেন? সাউন্ডটা তো আমি মানে সর্বাধিক রেখেছি, আমাকে লাউডলি বলতে হবে হয়তো। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? ঠিক আছে কিনা দেখেন তো। জি স্যার। স্যার একটু কমিশন আছে। কমিশন আছে এখন? হ্যাঁ, একটু কম ওকে, এখন কর বলতে কি বোঝাই, এটা কিভাবে শুনলেন? স্যার আর একটু লাগবে। আরো লাউডলি? জি স্যার। বুঝছি, আমার গলা ফাটা ফেলতে হবে আজকে। ওকে, লাউডলি বলার চেষ্টা করবো, দেখেন। এমনিতে আপনারা একটা হেডফোন, আমি হেডফোন দুইটা ইউজ করতেছি, বুঝছেন, এবং রিয়েল টেক দুইটা হেডফোনে খুব মানে ভ্যালু আছে। ওকে, কর বলতে কি বোঝাই, করের সংজ্ঞা দাও। কেমন? এটা শুরু করছি লাউডলি, এভাবে বলছি, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। কর হলো একটি বাধ্যতামূলক আর্থিক পরিমাণ যা সরকার নাগরিকদের, এটা যদিও আমি লাস্ট ক্লাসে এটা বলেছিলাম, তারপরে একটু রিভিউ করে দিচ্ছি, রিক্যাপ করছি আর কি একটু। এখন শুনতে পাচ্ছেন তো না? ঠিক আছে, এখন ভয়েস ক্লিয়ার? জি স্যার। ওকে, কর হলো একটি বাধ্যতামূলক আর্থিক পরিমাণ যা সরকার নাগরিকদের বা ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে। সাধারণত সরকারি খরচ এবং উন্নয়নমূলক কার্যক্রমের জন্য এটা মানে ট্যাক্স কর নির্ধারিত হয়। এটি একটি রাষ্ট্রীয় ব্যয়ের উৎস, যার মাধ্যমে জনসাধারণের জনকল্যাণমূলক কাজ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইত্যাদি খাতে খরচ করা হয়। কর বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আয়কর, মূল্য সংযোজন কর, সম্পত্তি কর, কাস্টমস কর ইত্যাদি। কর সাধারণত দুটি ধরনের হয়, সরাসরি কর যেটাকে ডাইরেক্ট ট্যাক্স বলে, আর একটা হচ্ছে পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স হলো আপনি যে রিটার্ন সাবমিট করবেন আয়করের এগেইনস্টে, এটা ডাইরেক্ট কস্ট।
ডাইরেক্ট ট্যাক্স, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা হলো আপনি পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা কর পরিশোধ করবেন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের দায়িত্ব আপনার না, ইনডাইরেক্ট ট্যাক্সের দায়িত্ব যিনি আপনাকে সেবা এবং পণ্য বিক্রি করবেন তার। উনি গভর্নমেন্টকে আপনার কাছ থেকে কালেকশন করে দিয়ে দিবেন সংক্ষেপে। আর ইনকাম ট্যাক্স, আয়করের দায়িত্ব মানে ডাইরেক্ট ট্যাক্সের দায়িত্ব আপনার নিজের, কারণ ইনকামটা আপনার। আপনাকে অ্যাসেস করতে হবে আপনি কোন কোন খাতে ইনকাম করছেন। ওই যে আমরা 7টি খাতের ইনকাম দেখিয়েছি, ইন এডিশন আরো 9টি খাত, 9টি খাত টোটাল। তাহলে এই এই খাতগুলোর ইনকামগুলো প্রদর্শন পূর্বক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আইনে নির্দিষ্ট ধারায় আপনি যে রিটার্নটা সাবমিট করবেন, আপনি যে ট্যাক্সটা পরিশোধ করবেন রিটার্নের মাধ্যমে, সেটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। চলে যাই তারপরের প্রশ্ন, করের উদ্দেশ্য বলি। এটা বোধহয় পড়াইছি মনে হয় লাস্ট ক্লাসে, তারপরে একটু রিভিউ করে দিচ্ছি। করের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে যা মূলত সরকারের আর্থিক ব্যবস্থাপনা সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উদ্দেশ্য হলো: করের উদ্দেশ্য সরকারি আয়ের উৎস, সামাজিক সেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক সমতায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বাজার নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়। তাহলে করের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে যা মূলত সরকার আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উদ্দেশ্য হলো: এক, সরকারি আয়ের উৎস। কর হলো সরকারের প্রধান আয়ের উৎস যা দেশ পরিচালনা, উন্নয়ন এবং জনসেবা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এই কর ছাড়া বহির্ভূত কোনো আয় নাই। এই কর ছাড়া কিছু বহির্ভূত আয় আছে, যেটা বললাম যে যেমন সরকার কিছু রাজস্ব মানে এনবিআর এর মাধ্যমেই তো কয়েকটি খাতে আয় করে, যেমন রাজস্ব বলতে যেটা বোঝায় যে আপনি করের কর, ভ্যাট, এই দুটা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর দুটা বললাম, কাস্টমস, ঠিক আছে। এক্ষেত্রে 3টা আইনেই আপনাকে দেখতে হবে, কাস্টমস অ্যাক্ট দেখতে হবে, কর আইনও দেখতে হবে, তারপরে এই ভ্যাটের আইনও দেখতে হবে, শুল্ক আইনটাও দেখতে হবে। তো আপনার এই 2-3টা আইন পড়লে পরে আপনি কর বিষয়ে খুব অভিজ্ঞ সম্পন্ন হতে পারবেন। তো যাই হোক, তো সরকার এই কয়েকটা খাতেই মানে রাজস্ব আহরণ করে থাকেন, যেটা দিয়ে দেশ পরিচালনা করেন। এটার বাইরে কিছু আহরণ করেন, যেমন জরিমানা, যেমন প্রশাসনিক কার্যক্রমে আপনি একটা জিডি করতে গেলেন বা আপনি কোনো ধরনের ফি থাকতে পারে, এই ধরনের কিছু ফি বা জরিমানার ক্ষেত্রে আপনি অন্যায়ভাবে মনে করেন বিআরটিসির ক্ষেত্রে অন্যায়ভাবে আপনি গাড়ি পরিচালনা করছেন, সেখানে কিছু ফাইন জরিমানা এগুলো হতে পারে। এক্ষেত্রে মানে সরকার কিছু ইনকাম করে থাকে। ঋণটা সরকারের ইনকাম হতে পারে না। ঋণটা আপনার এই যে কর আইন যে আপনার কাছ থেকে নিচ্ছে, এই করটা আপনার কাছ থেকে আহরণ করে ঋণটা সরকার এক সময় পরিশোধ করবে। সুতরাং ঋণ সরকার যে আইএমএফ থেকে বা বহির্বিশ্ব থেকে যে ঋণটা পায়, সেই ঋণটা কিন্তু সরকারের আয় না, ঠিক আছে। এটা কোনো এক সময় পরিশোধ করতে হবে। সামাজিক সেবা প্রদান, করের মাধ্যমে সংগৃহীত অর্থ স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং অন্যান্য জনকল্যাণমূলক সেবার জন্য ব্যবহার করা হয়। অবকাঠামোগত উন্নয়ন, এগুলো কিন্তু আপনারা নিজেরা করবেন না। রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল, এগুলো ব্যক্তি পর্যায়ে নিজেরা করে না, এটা সরকার আপনাদের কাছ থেকে কর নিয়ে তারপরে এই অবকাঠামোগত উন্নয়নগুলো করে থাকেন। আর্থসামাজিক সমতায়ন, এটাও একটা উদ্দেশ্য। ধনী ও দরিদ্রের মধ্যে আয় বৈষম্য কমাতে কর ব্যবস্থার মাধ্যমে ধনীদের কাছ থেকে বেশি কর আদায় এবং দরিদ্রদের কাছ থেকে দরিদ্রদের উন্নয়নে ব্যবহার করা হয়, যা এভাবে সরকার কি করে আর্থসামাজিক সমতায়ন করে, মানে বেশি আয় করলে বেশি তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেওয়া হয়। হ্যাঁ, যেমন সারচার্জ বলে একটা কথা আছে, একটা নির্দিষ্ট সময়ে যদি 4 কোটি টাকার উপরে সম্পদ চলে যায়, তাহলে তাকে নির্দিষ্ট স্ল্যাবে, নির্দিষ্ট আইনে, নির্দিষ্ট ধারায় তাকে অতিরিক্ত তার নির্দিষ্ট করের উপর অতিরিক্ত আরো কর দিতে হবে। এটা হচ্ছে এই বৈষম্যতাকে সম্মতা আনা ধনী দরিদ্রের মধ্যে। বাজার নিয়ন্ত্রণ, করের মাধ্যমে নির্দিষ্ট পণ্য বা সেবার মূল্য নিয়ন্ত্রণ করা হয়, যেমন শুল্ক আরোপের মাধ্যমে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা। প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়, দেশের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য করের অর্থ ব্যবহার করা হয়। এখানে করের মাধ্যমে নির্দিষ্ট পণ্য, একটা পয়েন্ট বললাম, করের মাধ্যমে নির্দিষ্ট পণ্য বা সেবার মূল্য নিয়ন্ত্রণ করা হয়, যেমন শুল্ক আরোপের মাধ্যমে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ ট্যারিফ বলে একটা কথা আছে, ওখানে আপনার এইচএস কোড অনুযায়ী
ঠিক আছে, আপনার কোন পণ্যের কি কি ট্যাক্স আসবে, কি কি ডিউটি কি আসবে, ট্যাক্স কি আসবে, ইআইটি কি আসবে, অ্যাটি কি আসবে, অ্যাডভান্স ট্যাক্স কি আসবে, হ্যাঁ, তারপরে ভ্যাট কি আসবে, মূল্য সংযোজন কর কি, তারপরে আপনার শুল্ক কর কি আসবে, মানে ইত্যাদি সমস্ত করের আপনার ওই কুট অনুযায়ী আপনার প্রত্যেকটা পণ্য ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা থাকে ওখানে। প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যয়, দেশের প্রতিরক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য করের অর্থ ব্যবহার করা হয়। এগুলি হচ্ছে মূলত করের উদ্দেশ্য। এর পরের প্রশ্ন যাচ্ছি, করে কর ধার্যের নীতিসমূহ আলোচনা করো। আপনি যে কর ধার্য করবেন তার একটা নীতিমালা তো আপনাকে নির্ধারণ করতে হবে, তো সেটা কি হতে পারে? ভূমিকা, কর ধার্যের নীতি প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন হলো এমন এক কিছু মৌলিক দিক নির্দেশনা যার ভিত্তিতে একটি রাষ্ট্র কর আরোপ ও আদায় করে থাকে। বাংলাদেশ আয়কর আইন 2023 এই নীতিগুলির প্রবর্তন ও প্রয়োগকে আরো আধুনিক এবং ডিজিটালাইজ করেছেন। ঠিক আছে, এখন মানুষ তো অনলাইনের মাধ্যমে অনেক কিছু করতে পারে এবং নির্দিষ্ট কিছু খাতে গভর্নমেন্ট বলে দিয়েছেন যে এখানে অনলাইনে করতে হবে। যেমন ব্যাংকগুলোকে রিটার্ন সাবমিট করতে হবে, প্রত্যেকটা ব্যাংকের কর্মচারী কর্মকর্তাকে আপনি অনলাইনের মাধ্যমে, ইটস ম্যান্ডেটরি। যারা মনে করেন কিছু কিছু কোম্পানি আছে যেগুলোর রিটার্ন সাবমিশন গুলো আপনার ওই অনলাইনের মাধ্যমে গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছেন। ঠিক আছে, তো তাহলে এখানে তার মানে কি ডিজিটালাইজ হচ্ছে। ঢাকার কিছু সার্কেল আছে যেখানে ম্যান্ডেটরি করে দিয়েছেন, অন্যান্যগুলো হচ্ছে না। অন্যান্যগুলো আপনারা নির্দিষ্ট আপনার সময়ে সার্কেলে গিয়ে গিয়ে এক্সপার্টেস যারা আছেন, যেমন আপনার যারা অ্যাকাউন্টেন্ট বলেন, ট্যাক্স পেয়ার যারা ট্যাক্সের কনসালটেন্ট বা হ্যাঁ ওনারা যারা আছেন, হ্যাঁ, তো তাদের মাধ্যমে আপনারা ট্যাক্স রিটার্ন গুলো বুঝে শুনে সাবমিট করতে পারেন। তো এখানে বলছে ন্যায়পরায়ণতা, উচ্চ আয়কারীদের জন্য বেশি কর হার, নিম্ন আয়ের জন্য কম, এটি প্রগতিশীল কর ব্যবস্থা। এটাকে বলে যে প্রগতিশীল কর ব্যবস্থা, একটু আগে যেটা বললাম দেশের ক্ষেত্রে। নিশ্চয়তা, করদাতার, আমি একটু ধীরে ধীরে যাচ্ছি কারণ আয়কর আইন এমন একটি আইন, এটা বলার পর একটু মাথায় নিতে হয়, বুঝছেন? মানে ওইগুলোকে একটু রিয়েলাইজ করে একটু ভিতরে ঢুকে ফেলতে হয়, মানে ওই অ্যাক্টিভিটিস গুলোকে একটু মানে নিজের ভাবধারায় নিয়ে আসতে হয়, তাইলে পরে এটা বোঝা সম্ভব আর কি। নিশ্চয়তা, যেন করদাতারা যেন তাদের দায় ও সময়সীমা স্পষ্টভাবে জানেন, যেমন আয়কর রিটার্নের নির্দিষ্ট সময় ও হার, ঠিক আছে, এটা নিশ্চিত করে থাকেন। এটা নিশ্চয়তা করতে হবে। কর ধার্যের নীতি, সহজবুদ্ধতা, এটা একটা সহজবুদ্ধতা, মানে আইন সহজ ও বুদ্ধ হওয়া প্রয়োজন, মানে বোঝার জ্ঞান থাকতে হবে। 2023 নতুন আগের 1984 সালের যে অধ্যাদেশ ছিল, আমরা এখন বর্তমানে আয়কর আইন 2023 আলোকে এই রাজস্ব আইন চলছে। এর আগে রাজস্ব আইনটা আয়কর অধ্যাদেশ 1984 এর আওতায় ছিল, যেটা একটা অধ্যাদেশ ছিল। ঠিক আছে, এখন এটা আইন 2023 আমরা ফলো করছি। এটার প্রেক্ষাপটে এখন কিছু সংশোধনী আসতেছে বিভিন্ন গ্যাজেট আকারে। কার্যকারিতা, ইটিআইন রিটার্ন এবং উৎসে কর কর্তনের মাধ্যমে কর প্রশাসনকে দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে। এটার ইফেক্টিভনেস হচ্ছে কি, ইটিআইন করতেছেন, এরপরে রিটার্ন সাবমিশন যে একটু আগে জানলাম, তারপর উৎসে কর কর্তন মাধ্যমে কর প্রশাসনকে দ্রুত এবং স্বচ্ছ করা হয়েছে। আচ্ছা, এখানে উৎস কর কর্তন বলে একটু করে বলি। উৎস কর কর্তনটা কিন্তু যে আমরা বলি না, এটা এক ধরনের উৎসে কর কর্তন, ট্যাক্স ডিডাকশন এট সোর্স। ঠিক আছে, এই যে আপনি মনে করেন আপনি কি করেন, আপনি মনে করেন জব করেন, কি কোন একটা জব করেন, আপনি এমপ্লয়ি। এখন আপনার কাছ থেকে যে এমপ্লয়ার, যিনি আপনার
নিয়োগদাতা উনি যে মাসিক যে বেতন পরিশোধের সময়কালে আপনার কাছ থেকে যে ট্যাক্সটা কেটে নেবেন, এটাই হচ্ছে উৎস কর কর্তন। উনার কাছ থেকে আপনি বছরের শেষে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, কত টাকা ট্যাক্স কেটেছেন, আপনার উৎস কর কত করেছেন। তো সেই করটা মনে করেন আপনার 100 টাকা, সেই 100 টাকার একটা সার্টিফিকেট নিয়ে নেবেন। এই 100 টাকার একটা সার্টিফিকেট নিয়ে আপনার নির্দিষ্ট উপদেশ আপনার যে কনসালটেন্টের মাধ্যমে বা আপনি গেলেন, আপনার রিটার্নটা সাবমিট করবেন। সেই রিটার্ন সাবমিট করার সময়ে আপনার যদি ট্যাক্স আসে 300 টাকা, আপনার বিভিন্ন খাতায় আছে 300 টাকা আয় আসছে, তো যে 100 টাকার যে একটা সার্টিফিকেট দিয়েছে সেই 100 টাকাটা কম দিলে আপনার চলবে, তখন আপনাকে ব্যালেন্স ট্যাক্স দিতে হবে 200 টাকা। এটাই হচ্ছে উচ্চ কর কর্তনের রিফ্লেকশন। কার্যকারিতা, এফিসিয়েন্সি, তাহলে টিআইএন, ইটি রিটার্ন এবং উৎস কর কর্তনের মাধ্যমে কর্পোরেশনকে দ্রুত এবং স্বচ্ছ করা হয়েছে। নিরপেক্ষতা, কর ব্যবস্থা যেন ব্যবসা ও ব্যক্তি সিদ্ধান্তে অযথা হস্তক্ষেপ না করে, ঠিক আছে, এদিকেও খেয়াল রাখতে হয় নীতি নির্ধারণের জন্য, মানে এটা একটা প্রিন্সিপালস। তাহলে বলছে ধাপে ধাপে আয়কর আইন 2023 প্রাসঙ্গিক দিক, ধাপে ধাপে কর হার নির্ধারণ। আয় অনুযায়ী 5% থেকে 25% পর্যন্ত কর হার নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। মানে যারা এখন বর্তমানে আপনার 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ারটা চলবে, 2024-25 যেটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে জুন মাসের 30 জুনে, এটার পর শুরু হবে 2025-26 ফিনান্সিয়াল ইয়ার, ফিসক্যাল ইয়ার যেটাকে বলে আয়বর্ষ। তো এই ফিসক্যাল ইয়ারে আগের যে 2024-25 ফিসক্যাল ইয়ার ছিল, সেখানে বলা হচ্ছে আপনার মিনিমাম করযোগ্য আয় হচ্ছে আপনার মিনিমাম যদি আপনার 3,50,000 2024-25 যেটা বর্তমানে পরিচালিত, এখানে যদি আপনার মিনিমাম 3.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে বলতেছে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম, আপনার এটার এগেইনস্টে কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না। কিন্তু 3.5 লাখ টাকার উপরে গেলে আপনাকে মিনিমাম যে ট্যাক্সটা দিতে হবে সেটা হচ্ছে 5%। মনে করেন 3.5 লাখ টাকা পার হয়ে আপনার 4 লাখ টাকা গেল, তাহলে ওই যে 50,000 টাকা, 50,000 টাকার 5%, বুঝছেন? তো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ট্যাক্স 50,000 টাকার 5% কত বলুন তো, একটু দেখেন তো 5% কত আছেন কেউ? 50,000 টাকা 5% স্যার 50 টাকা। 50 টাকা। না না, 2,500 টাকা, ঠিক আছে। আর একটু আপনাদেরকে একটু লাইভ করলাম আর কি, বুঝছেন? তাহলে 50,000 টাকার 5% যদি 2,500 টাকা হয়, মানে বর্তমান ফিনান্সিয়াল ইয়ারে বলছি, তাহলে আপনি 2,500 টাকার ট্যাক্স দিবেন না, আপনি ওই মিনিমাম ট্যাক্স 5,000 টাকায় দিবেন, সেটা যাই আসুক, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান আইন। এখন 2000 এটা হচ্ছে 2024-25 শেষ হয়ে যাচ্ছে 30 জুন পর্যন্ত, এরপরে আরো অনেক স্ল্যাব আছে বলতেছে। তাহলে এর ফিনান্সিয়াল ইয়ার যখন 2025-26 আসবে, মানে 1 জুলাই 2025 থেকে, তখন আপনাকে ট্যাক্স ইনকাম করে দিচ্ছে 3,75,000 টাকা। তখন আপনি একটু হয়তো অনেকেই কর প্রদান থেকে অনেকে অব্যাহতি পেতেও পারবে, মানে নীল রিটার্ন দিতে হবে আর কি, অর্থাৎ কর ছাড়াই রিটার্ন। গভর্নমেন্ট একটা ফ্যাসিলিটিস দিয়েছেন 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে। তো এটা আবার এখানে আনুষঙ্গিক কতগুলো অব্যাহতির ব্যাপার আছে। 3.5 লাখ টাকা মানে গ্রস ইনকাম না, ঠিক আছে, করযোগ্য ইনকাম, ঠিক আছে, বা 3,75,000 টাকা মানে গ্রস না, মোট না, অর্থাৎ ট্যাক্সেবল। ট্যাক্সেবল বলতে যেটা অব্যাহতি থাকলে ওগুলো বাদ দিয়ে পরে যেটা ট্যাক্সের জন্য ক্যালকুলেশন করার জন্য নির্ধারিত, সেটাই বলতেছে করযোগ্য। রিটার্ন বাধ্যতামূলক, নির্দিষ্ট আয় ছাড়াও কিছু সামাজিক অবস্থা, যেমন গাড়ির মালিক যদি হন, বিদেশ গমনকারী ইত্যাদি, এবং আপনি যদি সম্পত্তি ক্রয় বিক্রয় করে থাকেন, ঠিক আছে, আপনার ব্যবসা আছে, ঠিক আছে, আপনাকে রিটার্ন সাবমিট, ওই যে করযোগ্য আয় আছে, আপনাকে রিটার্নটা সাবমিট করা বাধ্যতামূলক করে দিয়েছেন। কররিয়াত এবং প্রণোদনা, রপ্তানি, আইটি, কৃষি, স্টার্টআপ খাতে কররিয়াত
রয়েছে। উপসংহার, করদার্যের নীতিগুলো একটি ন্যায্য ও কার্যকর রাজস্ব ব্যবস্থার গঠনের মূল ভিত্তি। আয়কর আইন 2023 মাধ্যমে এসব নীতি আরো সুসংহত ও প্রযুক্তি নির্ভর ভাবে বাস্তবায়ন করা হয়েছে। করদার্যের নীতি শেষ। আমি বোধহয় সিস্টার যেহেতু গত এর আগের ক্লাসে 2-1টা পড়েই ফেলছি, এই কারণে একটু আগে অ্যাডভান্স হয়ে গেছি। ক্লাস 7 মানে 7th ক্লাসটা আমি মনে হয় শুরু করতে পারি। আচ্ছা, এখানে 7th-এ এখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে। সে প্রশ্নের একটা স্লাইডটা বোধহয় এখানে আমি মিসিং করে ফেলছি, এটা আমি পরবর্তীতে নিয়ে আসবো। নেক্সট যে ক্লাসে যে রিক্যাপ করব আমি এটা আমি কারেকশন করে দিব, কারণ এখানে তাহলে প্রশ্নগুলি কি হতে পারে আমি এটা ওই প্রশ্ন আকারে আনি না, এটা মানে একসাথে 2 নম্বর প্রশ্নটা কি হতে পারে সেটা বোধহয় এখান থেকে ছুটে গেছে, আমার এটা ঠিক করে ফেলবো আমি। তো যাই হোক, তবে এভাবে পড়াই দিই। তাহলে আমার 2 নম্বরে যদি যাই, 2 নম্বরটা হচ্ছে আমার কি, আয়কর কাকে বলে, আয়কর বলতে কি বুঝো, প্রশ্নগুলি এভাবে বলি। তারপরে আপনার না 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 আমি তো ঠিকই আছি। এখানে প্রশ্ন তো আমরা তো প্রশ্ন তো শুরুতে বলছি, তাই না? এটা হচ্ছে কত, গ, করদার্যের নীতিসমূহ। এখানে না না আমি ঠিক আছি, বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছিলাম? এই যে আমি ঠিক আছে, আমরা 1 নম্বরে আছি। ওকে, আমরা ক্লাসটা বোধহয় একটু 7 ক্লাসে চলে গেছে, এখানে আমি মনে করছি। ঠিক আছে, এখন গ তে চলে আসি। গ, আয়কর কাকে বলে। ওকে, 2 নম্বর না, এটা 1 নম্বরের মধ্যে গ। আয়কর কাকে বলে? আয়কর বলতে কি বুঝো? আয় ও কর সম্পর্কে সঠিক ধারণা থাকলেই আয়কর জানা সহজ হবে। আয় হচ্ছে কোনো ব্যক্তি অর্থ প্রাপ্তির প্রত্যাশা নিয়ে তার প্রচেষ্টা দ্বারা যা উপার্জন করেন তাকে আয় বলে, তাই না? আপনার মনের ভাব মিশিয়ে লিখেন। যে ব্যক্তি তার শ্রমের বিনিময়ে, ঠিক আছে, তার সেবার বিনিময়ে, শ্রমের বিনিময়ে যা উপার্জন করে থাকেন তাকে আয় বলে। লেখেন না, সমস্যা নেই, এটাও আয়। কর, তাহলে কর কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে বাধ্যতামূলক ভাবে যে অর্থ প্রদান করেন তাকে কর বলে। তাহলে আয় আর করের মধ্যে পার্থক্য আছে। সুতরাং কোনো ব্যক্তি তার আয় থেকে, তাহলে আয়কর কি? কোনো ব্যক্তি তার আয় থেকে যে কর প্রদান করেন তাকে আয়কর বলে। আয় হচ্ছে আপনার শ্রমের বিনিময়ে, আপনার প্রচেষ্টার বিনিময়ে, আপনার অর্থ প্রাপ্তির প্রত্যাশা নিয়ে যা তার প্রচেষ্টা দ্বারা, পরিশ্রম দ্বারা, সেবা দ্বারা, প্রচেষ্টাতে অনেক কিছু বসাইতে পারেন, ঠিক আছে, যা উপার্জন করেন তাকে আয় বলে। মনের মতো লেখেন, সাবলীল ভাবে লেখেন, বেসিকটা বুঝলেই সবকিছু সহজ। তাহলে এরপরে যাই, একটি দেশে আর্থসামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা করো। এখানে বলছে একটি দেশে আর্থসামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা করো। আর্থসামাজিক, বর্তমানে বাংলাদেশে আয়কর আইন 2023 অনুসরণে কর্পোরেশন পরিচালিত হয়। আয়কর শুধু সরকারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করে না, বরং একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে এর বিভিন্ন গুরুত্ব তুলে ধরা হলো। সরকারি রাজস্ব আহরণ। আয়কর হলো সরকারের অন্যতম প্রধান রাজস্ব উৎস। রাজস্ব আহরণের উৎস লিখতে পারেন, রাজস্বের উৎস এটাও লিখতে পারেন। 2023 সালের আয়কর আইনে আয়কর ধার্য আদায়ের কাঠামো আরো কার্যকর এবং আধুনিক করা হয়েছে, যার মাধ্যমে জাতীয় বাজেট বাস্তবায়ন সহজ হয়। ঠিক আছে, 1984 সালের যে অধ্যাদেশ ছিল ওখানে ধারা ছিল প্রায় 187টি, আর যে বর্তমান যে আয়কর আইন এখানে আপনার 345টি ধারা। ঠিক আছে, অনেকগুলো ধারা বাড়ছে, তার কোথায় 187 বুঝছেন, আর কোথায় 345? তার মানে কি, ওই কথাটা সত্যি তো। 2023 সালের আয়কর আইনে আয়কর ধার্য এবং আদায়ের কাঠামো আরো কার্যকর এবং আধুনিক করা হয়েছে। অনেক কিছু সমন্বয় ঘটানো হয়েছে। সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা। আয়কর আইন অনুযায়ী প্রগতিশীল কর ব্যবস্থা চালু রয়েছে, অর্থাৎ উচ্চ আয়ের ব্যক্তি বেশি কর দেন, নিম্ন আয়ের ব্যক্তিদের কর ছাড় দেওয়া হয়। এটি অর্থনৈতিক বৈষম্য কমিয়ে
সামাজিক ভারসাম্য আনে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয়, কর থেকে প্রাপ্ত অর্থ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়ন ইত্যাদিতে ব্যয় করা হয়, যা জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। স্বনির্ভরতা অর্জন, আর্থিক স্বনির্ভরতা অর্জন। করদাতারা নিয়মিত আয়কর প্রদান করলে সরকার বৈদেশিক ঋণ বা অনুদানের উপর নির্ভর না করে নিজস্ব অর্থে দেশ পরিচালনা করতে সক্ষম হয়। ওই যে আমি আগের একটা প্রশ্নের উত্তরে বললাম যে বৈদেশিক ঋণ যদি আপনি নিয়েও থাকে, সরকার নিয়েও থাকে, সেটা কিন্তু করের মাধ্যমে পরিশোধ করতে হয়। তাহলে বৈদেশিক ঋণ যদি না নিয়ে যদি সরকার যদি কর দিয়ে আপনার দেশটা পরিচালনা করতে পারে, তাহলে আমাদের আর্থিক স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়। এটাই বলছেন। আপনি মান্থলি যে ইনকামটা করছেন সেটা দিয়ে যদি আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার সমস্ত ব্যয় এবং আপনার বিনিয়োগ, ব্যয় এবং বিনিয়োগ আমি দুটাই বলছি, ব্যয় একটা জিনিস, বিনিয়োগ আর একটা জিনিস। ব্যয় এবং বিনিয়োগ দুটাই যদি আপনি পরিচালনা করতে পারেন, আপনার 100 টাকা ইনকাম দিয়ে আপনি সংসার খরচ, বাচ্চাদের শিক্ষা খাতে এবং অন্যান্য খাতে যা খরচ সবকিছু বাদ দিয়ে আপনার যদি 10 টাকা অবশিষ্ট থাকে, সেটা বিনিয়োগ করবেন। বিনিয়োগটা কি? ওই যে বিনিয়োগের কাজ হচ্ছে আপনি ডিপিএস করলেন, সঞ্চয়পত্র করলেন, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করলেন কোথাও, ঠিক আছে, শেয়ারের বাজারে খাটাইলেন, এগুলো হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগগুলো 10 টাকা অনেকে কি করে, অনেক বলে যে ভাই আমার 100 টাকায় ইনকাম, 100 টাকায় খরচ, 10 টাকা বিনিয়োগটাকে খরচ বানাই ফেলে, ঠিক আছে। তো ইটস রং। তো বিনিয়োগ একটা জিনিস, খরচ আর একটা জিনিস। তাইলে আপনার কি হলো, এর আপনি যদি ঋণ না করেন, 100 টাকা দিয়ে যদি আপনি বিনিয়োগ করে ওই 100 টাকার মধ্যে যদি আপনি যদি নিজেকে সীমাবদ্ধ রাখতে পারেন, আপনাকে আর ঋণ করার প্রয়োজন পড়লো না। মানুষ ঋণ করে কখন? মানুষ দুইটা কারণে ঋণ করে আমার মনে হয়। একটা হচ্ছে অধিক চাহিদা, বুঝছেন, একটা হচ্ছে চাহিদার অধিক চাহিদা, আর একটা হচ্ছে মানে নিয়ন্ত্রণহীন মানে পরিচালনা। আমার একটা অভিজ্ঞতা আর কি, বুঝছেন, নিয়ন্ত্রণহীন পরিচালনা। একটা অধিক চাহিদা মানে আমার চাহিদা হচ্ছে কি, আমি মনে করেন তখন যাই হোক এই প্রসঙ্গে না যায়, আমার মনে হয় পরের প্রসঙ্গে যাচ্ছি। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। এটা কেন বলতেছি, আবার এটা প্রসঙ্গে যাওয়াটাই উচিত। কেন যাওয়াটা উচিত আমি প্রাসঙ্গিক ক্রমে বলছি। আপনি যদি, অনেকেই দেখা যায় কি, আমার তো প্র্যাকটিস আছে, অনেকে দেখা যায় আপনি যদি 100 টাকা যে ইনকামটা করলেন, এটা প্রসঙ্গক্রমে বলছি, অপ্রাসঙ্গিক না। আপনি 100 টাকা ইনকাম থেকে আপনি যে 10 টাকাটা ইনভেস্ট করেছেন, ডিপিএস করেছেন, 10 টাকার এগেনস্টে আপনি ডিপিএস থেকে পাবেন 2 টাকা সুদ। আবার এদিকে আপনি 10 টাকা যে ইনভেস্ট করেছেন, এটার জন্য আপনি একটা ট্যাক্স ক্রেডিট পাবেন। গভর্নমেন্টকে যদি দেখাতে পারেন আপনি যে ইনকামটা করেছেন, সেই ইনকাম থেকে আপনি 10 টাকা ইনভেস্টমেন্ট, ওই যে ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য ইনভেস্টমেন্টের উপর একটা ক্রেডিট আছে, ঠিক আছে, সেই ট্যাক্স ক্রেডিটটা আপনি নিতে পারবেন। তাহলে ওদিকেও আপনি 2 টাকা 15%, ওদিকে 15% আপনি বেনিফিট পাবেন সাপোজ। তাহলে এদিকে একটা বেনিফিট পাচ্ছেন, আবার ওদিকে আরেকটা বেনিফিট পাচ্ছেন। তাহলে এই কারণেই আসলে ইনভেস্টমেন্টটাও খুব জরুরি, বুঝছেন। তারও সেটারও একটা মাত্রা আছে, ধারা আছে, আইন আছে, নির্দিষ্ট গতি আছে, সেই অনুযায়ী করতে হয়, তারাও পাবে না। সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ। কর আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ডিজিটাল কর ব্যবস্থার কারণে সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা বাড়ে, যা দুর্নীতি হ্রাস করে। উপসংহার: আয়কর আইন 2023 আয়কর ব্যবস্থাকে আরো উন্নত, স্বচ্ছ এবং সময়োপযোগী করেছে। এর মাধ্যমে শুধু রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি হয় না, বরং একটি দেশের সামাজিক সুবিচার, উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়। অতএব আয়কর শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি একটি দেশের সুশাসন ও উন্নয়নের ভিত্তি। আচ্ছা, আয়কর বর্ষের সমস্যাগুলি চিহ্নিত করো। দেখেন, আমাকে কেউ একজন গত ক্লাসে প্রশ্ন করেছিলেন, আশা করি আমার উত্তর একটা হয়ে গেছে। কেউ একজন প্রশ্ন করেছিলেন আমাদের মিনিমাম ট্যাক্স এখন কত, সেটার উত্তরটা আশা করি এবার পেয়ে গেছেন। একটা প্রশ্ন উত্তর বলে দিছি। এখন কোনো ইনকামের কোনো কিছু ওই মানে ট্যাক্স ফ্রি ইনকামটা বাড়ছে বা কমছে কিনা। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলেন আমরা একটু জটিল সমস্যায় পড়তেছি আয় বর্ষ এবং
কর বর্ষের মধ্যে। এই প্রশ্নটা যখন পড়বো, এই প্রশ্ন উত্তর পড়বো যখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আয়কর বর্ষের সমস্যাবলী চিহ্নিত করো। আয়কর বর্ষের সমস্যাবলী চিহ্নিত করো। একটু পরে যাই আগে। আয়কর বর্ষ কাকে বলে? অর্থ হলো, আয়কর বর্ষ অর্থ হলো যেই বছরে করযোগ্য আয় উপার্জিত হয়। যে বছরে করযোগ্য আয় উপার্জিত হয় তার ভিত্তিতে কর নির্ধারিত হয়। আয়কর আইন 2023 ধারা অনুযায়ী আয়কর বর্ষ সাধারণত 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত গৃহীত হয়। তবে এই ধারণায় কিছু সমস্যা ও অসঙ্গতি রয়েছে যা বাস্তবে জটিলতা সৃষ্টি করে। আচ্ছা, আয়কর বর্ষ সম্পর্কিত সমস্যাবলী আমি বুঝিয়ে দিব পরে। অর্থনৈতিক বছর ও আয়করের বর্ষের অমিল। দেশে অর্থ বছর জুলাই জুন হলেও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব বছর অ্যাকাউন্টিং ইয়ার ভিন্ন হয়, যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর। যেমন আপনার যে ফাইন্যান্স কোম্পানিগুলো, ব্যাংক, বিমা, এগুলো কিন্তু যে ক্লোজিং ইয়ার বলে যে ডিসেম্বর, কিন্তু অন্যান্য কোম্পানিগুলো, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো বেসিক্যালি এগুলো হয় কি, এগুলো আপনার জুলাই জুন করে ফেলছে, ঠিক আছে? মানে এগুলোর ইয়ার এন্ডিং হচ্ছে জুন, 30 জুন, এবং ব্যক্তি খাতেও 30 জুন। ফলে আয়কর দাখিলের সময়সূচি ও হিসাব মেলাতে জটিলতা দেখা দেয়। ব্যাপারটা বুঝছেন? তাহলে কোন কোম্পানির ডিসেম্বর, কোন কোম্পানির জুন। এর আগে অনেকগুলো আয়কর বর্ষ ছিল, বুঝছেন? আরো একটা ছিল, মার্চও ছিল। যাই হোক, নতুন ব্যবসা এবং প্রতিষ্ঠান শুরু হলে সমস্যা। একটু বলছে নতুন ব্যবসা বা প্রতিষ্ঠান শুরু হলে সমস্যা। যে বছর কেউ ব্যবসা শুরু করে সেই বছর পূর্ণ আয় বছরের তথ্য পাওয়া যায় না, ফলে আংশিক বছরের হিসাব তৈরি করা কঠিন হয়, কর নির্ধারণে সমস্যা হয়। একটু বুঝাই দিই। কেউ নতুন ব্যবসা বা প্রতিষ্ঠান শুরু হলে সমস্যা, যে কেউ মানে যে বছর কেউ ব্যবসা শুরু করে সেই বছর পূর্ণ আয় বছরের তথ্য পাওয়া যায় না। অর্থাৎ আপনার মনে করেন আপনার বছরটা শুরু হচ্ছে জুলাই থেকে, কিন্তু আপনার ওই ব্যবসা শুরু হয়েছে মনে করেন জুলাইয়ের মনে করেন জানুয়ারি থেকে আপনার কার্যক্রম শুরু, তাহলে সেই বছর পূর্ণ আয় বছরের তথ্য পাওয়া যায় না। তাহলে কি 6 মাসেরটা পাওয়া যাচ্ছে, বাকি 6 মাসেরটা পাওয়া যাচ্ছে না, এটা বলতেছে। আয়কর বর্ষ কর মূল্যায়নের বছরের বিভ্রান্তি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অনেক করদাতা আয়কর বর্ষ এবং মূল্যায়ন বর্ষ অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে বিভ্রান্ত হন। কর যে আয় বছরের ভিত্তিতে ধার্য হয় তার পরের বছর হচ্ছে মূল্যায়ন, ঠিক আছে? এই বিষয়টি সাধারণত করদাতাদের বুঝতে অসুবিধা হয়। এখন আশা করি বুঝে গেছেন। যেমন আপনার যদি ইয়েতে যাই, স্লাইডে যাই, কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে হয়। আচ্ছা, আমি বলি, মনে করেন আপনার এই যে ফিনান্সিয়াল ইয়ার, আপনারা যে ফিনান্সিয়াল ইয়ার যে সেশনে আপনারা স্টুডেন্ট আছেন ওটা দিয়েই বুঝেন। মনে করেন আপনার সেশন হচ্ছে আপনাদের 2023-24। আমি যদি মনে করি যে 2023-24টা আপনার আয় বর্ষ বা আয়কর আয়, ঠিক আছে, আয় বর্ষ যদি ধরি, আয়কর বর্ষ বা আয় বর্ষ যদি ধরি, আয়কর বর্ষই ধরেন বা আয় বর্ষ ধরেন, ফিসক্যাল ইয়ার ধরেন, তাহলে মানে আয়করটা আপনার ওই সময় নির্ধারণ করা হলো। অর্থাৎ আপনি 2023-24 ফিনান্সিয়াল পিরিয়ডে যে ইনকামটা করেছেন, ঠিক আছে, সেটা 2023-24 বলতে জুলাই 2023 থেকে জুন 2024, এই যে ফিনান্সিয়াল পিরিয়ডের মধ্যে আপনার যে ইনকামটা
সেটার এগেনস্টে আপনাকে গভর্নমেন্টকে হিসাব দিতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে, ট্যাক্স পরিশোধ করতে হবে। যে সেই ট্যাক্সটা আপনি আপনার সেই ট্যাক্সটা মূল্যায়ন কখন হবে? মূল্যায়ন হবে যে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার। আপনার 2023-24 যেই ফিনান্সিয়াল ইনকাম সেটার মূল্যায়নটা হবে যে যেটা সেটা 24-25-এ, 2024-25-এ, অর্থাৎ জুলাই 2024 থেকে জুন 2025-এর মধ্যে। তাহলে আয়বর্ষ একটা, করবর্ষ আরেকটা। অনেকে আয়বর্ষকে করবর্ষ বানায় ফেলে, করবর্ষকে আয়বর্ষ বানায় ফেলে একটা বিভ্রান্তির সৃষ্টি করে। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম। আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সমন্বয়ের অভাব। আন্তর্জাতিক সংস্থাগুলোর বা বহুজাতিক কোম্পানিগুলোর জন্য আয়বর্ষ বিভিন্ন হয়। বাংলাদেশের নির্দিষ্ট আয়বর্ষ পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য করতে গিয়ে বিদেশি বিনিয়োগকারীরা জটিলতায় পড়েন। বুঝছেন? এই যে তারা মনে করেন ডিসেম্বর এন্ডিং, কিন্তু আমার হচ্ছে জুন এন্ডিং। লন্ডনে মনে করেন ডিসেম্বর এন্ডিং, অন্যান্য বিশ্বের অনেক দেশে আছে ডিসেম্বর এন্ডিং। ঠিক আছে, আমাদের দেশে ওই যে তারা ক্রিসমাস ডে পালন করে ডিসেম্বর এন্ডিং এ সবকিছু। তো এখন আমাদেরটা হচ্ছে জুন এন্ডিং। তো তাদের সাথে আমাদের যে তারা যে সময় বলে না হালকাতা খুলে, আমরা সে সময় হালকাতা খুলতে পারি না। বুঝছেন? এ হচ্ছে জটিলতা। নির্দিষ্ট সময়সীমা নিয়ে জটিলতা। আয়কর দাখিলের সময়সীমা আয়বর্ষের ভিত্তিতে নির্ধারিত হয়, তবে বিভিন্ন কারণবশত অনেক সময় মতো আয় বিবরণী দাখিল সম্ভব হয় না, ফলে জরিমানা ও অতিরিক্ত করচাপ তৈরি করা হয়। ঠিক আছে, যেমন গতবার যে একটা আইন ছিল যে আপনি নির্দিষ্ট আপনার 30শে নভেম্বর হচ্ছে আপনার ট্যাক্স ডে, মানে কর দিবস। এর পরে যদি আপনার রিটার্নটা সাবমিট করেন, তাহলে আপনাকে অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ঠিক আছে, অনেক ফ্যাসিলিটিস হারাবেন, এবং সেটা তো বটেই, এবং তার উপরে ইন এডিশন জরিমানা এবং অতিরিক্ত কর চাপও সৃষ্টি হবে। তাই বলে যে আপনি যে রিটার্ন সাবমিট সবসময় করতে পারবে, রিটার্ন সাবমিট আপনার জন্য ওপেন, কিন্তু সেটা হবে কি নির্দিষ্ট সময়ে দিলে সেটা একরকম, নির্দিষ্ট সময়ের বাইরে দিলে সেটা জরিমানা এবং অতিরিক্ত কর চাপ সৃষ্টি হবে। আপনার ইনকাম করেছেন আপনি 2 বছর আগে, আপনি অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক তার পরের বছর, কিন্তু আপনি আরো 2 বছর পরে আপনি সেই ইনকামটা দেখাচ্ছেন, কিছু জরিমানা অতিরিক্ত কর চাপ তো আপনার হবেই। সুতরাং এগুলোর সমন্বয় জিনিসটা বুঝতে হবে। তাহলে আয়কর বর্ষ একটি গুরুত্বপূর্ণ কর প্রশাসনিক বিষয় হলেও এর সাথে সংশ্লিষ্ট কিছু বাস্তব সমস্যা রয়েছে যা করদাতা এবং কর্তৃপক্ষ উভয়ের জন্য বিভ্রান্তিকর হতে পারে। আয়কর আইন 2023 কিছু উন্নয়ন এনেছে বটে, তবে আরো সংস্কার প্রয়োজন যাতে আয়বর্ষ আরো নমনীয়, প্রাসঙ্গিক এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আসে। তো বললাম যে অলরেডি কিন্তু আমাদের যে ফাইন্যান্স কোম্পানিগুলো, ব্যাংক, বিমাগুলো, এগুলো কিন্তু ডিসেম্বর এন্ডিং অলরেডি শুরু, মানে ওদের ইয়ে হচ্ছে ইনকাম ইয়ার হচ্ছে কি ডিসেম্বর এন্ডিং। ঠিক আছে, ইনকাম ইয়ার এন্ডিং হচ্ছে ডিসেম্বর। এরপরটাতে চলে যাই। একজন করদাতার উপর কিভাবে কর ধার্য করা হয়। আয়কর আইন 2023 অনুযায়ী একজন করদাতার উপর কর ধার্য করার একটি সুনির্দিষ্ট ও ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করা হয়। কর নির্ধারণে এই প্রক্রিয়াটি মূলত নিচের পর্যায়গুলোকে বিভক্ত করে। করদাতা শ্রেণী বিন্যাস। প্রথমে করদাতাকে কোন শ্রেণীতে ফেলা হবে তা নির্ধারণ করা হয়। তিনি কি ব্যক্তি? যদি নারী হয় সেটা একরকম, পুরুষ হলে সেটা আরেকরকম, প্রবীণ নাগরিক হলে সেটা আরেক রকম। বুঝেছেন? নারী হলে একরকম, পুরুষ হলে একরকম, প্রবীণ নারী হলে সেটা আরেক রকম। যেমন আপনার যদি স্বাভাবিক ব্যক্তি করদাতা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পুরুষ হলে আর কি, সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফ্রি ইনকামটা একরকম। মনে করেন আমার যদি আমি 2023-24-25 যে ফিনান্সিয়াল ইয়ার বর্তমান যেটা চলতেছে সেটাতে ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 3.5 লাখ, এবং তিনি যদি তৃতীয় লিঙ্গের কেউ হয়, ওনারা মহিলা করদাতা বা 65 বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার ক্ষেত্রে সেটা আবার 4 লাখ টাকা। ঠিক আছে, মহিলা করদাতা যদি হয় এবং উনি যদি 65 বছরের ঊর্ধ্বে যদি কেউ হয়, তবে সেটার ক্ষেত্রে কিন্তু আবার ট্যাক্স ফ্রি ইনকাম কিন্তু 4 লক্ষ টাকা। ঠিক আছে, তো এরকম কতগুলো বিভেদ আছে। হিন্দু অবিভাজ্য পরিবারের ক্ষেত্রে একদম ফার্ম বা অংশীদারি প্রতিষ্ঠান, কোম্পানির সমবায় সমিতি, স্থানীয় কর্তৃপক্ষ, এগুলো আবার নির্ধারণ করতে হবে যে আপনি যিনি কর দিবেন তিনি কোন পর্যায়ে পড়তেছে।
প্রতিটি শ্রেণীর জন্য করমুক্ত সীমা কর হার আলাদা। আয়ের উৎস চিহ্নিতকরণ, একজন করদাতার আয় কোন উৎস থেকে এসেছে সেটি নির্ধারণ করা হয়। আয়কর আইন 2023 অনুযায়ী মোট 60টি আয়ের উৎস রয়েছে, পড়িয়েছে আপনাদের। যেমন চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎস হতে আয়। এগুলোর পাশাপাশি ধারাগুলো মেনশন করেছি। আপনারা পুরো রাসায়নটা পড়তে গেলে তখন ধারাগুলো যখন আরো অ্যাডভান্স লেভেলে পড়বেন, এখন তো পরীক্ষার লেভেল পর্যন্ত পড়েন, তারপরে তখন এগুলো দেখে নিলেন। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হয়তো দেখাও লাগবে তখন। আচ্ছা, করযোগ্য আয় নির্ধারণ। মোট আয়ের উপর করযোগ্য আয় নির্ধারণ করা হয়। প্রশ্নটা ছিল কি, একজন করদাতার উপর কিভাবে কর ধার্য করা হয়। করযোগ্য আয় নির্ধারণ, মোট আয়ের উপর করযোগ্য আয় নির্ধারণ করা হয়। এখানে কিছু ছাড় এবং রেয়াত হিসাব করা হয়। যেমন জীবন বীমা প্রিমিয়াম, চিকিৎসা ব্যয়, শিক্ষা খাতে বিনিয়োগ, অবসরকালীন সঞ্চয়, দান অনুদান, এই সমস্ত খাতে ওই যে বললাম আপনি কর রেয়াত পাবেন ইনভেস্টমেন্ট করলে। এগুলো বাদ দিয়ে করযোগ্য আয় নির্ধারণ করা হয়। তাহলে কর হার প্রয়োগ মানে আপনি করযোগ্য আয় বলতে কি বোঝায়, যে করযোগ্য মানে আপনার মনে করেন 100 টাকা ইনকাম, তো 100 টাকা যদি ইনকাম হয় সেখান থেকে আপনি আপনার যে রিয়াত টিয়াত পাচ্ছেন এগুলোর উপর নির্দিষ্ট আইন অনুযায়ী 20 টাকা বাদ, ঠিক আছে, ব্যাট অব্যাহতি সবকিছু মিলে, তাহলে এই 80 টাকাটা হচ্ছে আপনার করযোগ্য আয়, ঠিক আছে। সেটার উপরে ট্যাক্সটা নির্ধারণ করা হবে কিভাবে, ওই যে বললাম এর আগে যে 5% থেকে 25% পর্যন্ত স্ল্যাব অনুযায়ী আপনার এগুলো নির্ধারণ করা। অঙ্কের ক্ষেত্রে বুঝে যাবেন অঙ্ক করালে, ওগুলো করলে ভালো হয় আর কি। করযোগ্য আয়ের এগুলো তো মুখস্থ করতে হবে আপনাদের একেবারে, দেখতে একটু বুঝে বুঝে পড়লে ভালো, মুখস্থটা তাড়াতাড়ি হয়। এটি সাধারণত স্ল্যাব পদ্ধতিতে হয়, যেমন প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, ওই যে বললাম। পরবর্তী 1 লক্ষ টাকা 5% এখানে লিখেই দিছি আমি, আরো 3 লাখ, আরো 3 লাখে 10%, আরো 4 লাখে না, এটা একটু এভাবে ধাপে ধাপে বৃদ্ধি পাই, ঠিক আছে। এরপরে 3 লাখে, এরপরে 4 লাখে, এরকম করে করি। যাই হোক, আমি যদি এটা যদি আপনার এটা আবার 23-24-এর, ঠিক আছে, 24-25-এর ক্ষেত্রে এটা হবে যে 4 লাখের, এখানে 4 লাখের হবে, ঠিক আছে। যাই হোক, আপনার 23-24 যেহেতু এভাবে 23-24-এর আপনাদের ইয়র জন্য অনুযায়ী লিখে দেওয়া হয়েছে, এটা আপনারা এটাই লিখবেন, ঠিক আছে। উৎস কর কর্তন আপনারা দেখবেন, করবর্ষ আয়বর্ষ গুলাই ফেলবেন না, ঠিক যেভাবে দিচ্ছি প্রশ্ন উত্তরে সেভাবেই লিখে ফেলবেন, ঠিক আছে। ওটা এটা হবে না, ওটা হবে নো, যেভাবে দিচ্ছি পড়তে যাবেন সেভাবে লিখে ফেলবেন, ঠিক আছে। আপনাদের হ্যাঁ, তখন কি চেঞ্জ হবে, তখন একটু বলে দিলে ভালো হতো। আপনাদের ভাই আমি যতটুকু প্রশ্নপত্র অনেকগুলো তো আমি রিভিউ করেছি, আমি যতটুকু দেখলাম আপনাদের 1984 সালের আইনের অনুযায়ী কিছু আসবে না, প্রথম কথা, ঠিক আছে। দ্বিতীয় কথা 2023 সালের আইন অনুযায়ী আসবে, সেই 2023 সালের আইনের মধ্যে 2023-24 ফিনান্সিয়াল পিরিয়ডে আপনারা স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে 22-23 এবং 2023-24 এই দুইটা ফিনান্সিয়াল পিরিয়ড খেয়াল রাখবেন, ওইটার আলোকেই আসবে অঙ্কগুলো, ওই দুটার আলোকে আমি দুইটা অঙ্ক করাই দিব, আশা করি হয়ে যাবে। আর 24-25-এর আপনারা তো সেশনের না, 24-25 আসলেও সেটাও একটু করে বলে দিব যে এটা আসলে অঙ্কটা কিভাবে করবেন, ঠিক আছে। আপনি 23-24-এর আলোকে এভাবে পড়ে যাবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। লিখে দিবেন, এভাবে লিখে দিবেন। আপনি এখানে 3 লাখ টাকার জায়গায় আপনি তো ধারাটা ঠিক রাখছেন, এখানে 3 লাখ টাকার জায়গায় যদি আপনি 4 লাখ টাকা লিখে দেন, মানে ওই যে 2024-25-এর মতো, তাহলে আপনাকে নম্বর কম দিবে না, ঠিক আছে, নম্বরটা সমান পরিমাণ দেবে। তবে হ্যাঁ, প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে 2023-24-এর আলোকে করো, 2022-23-এর আলোকে করো, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 2023-24-এ কত রে, 2022-23-এ কত, ঠিক আছে। 24-25 বা 25-26 আমার মনে হয় না কোনো কিছু আপনাদের আসবে, আপনারা ওই সেশনের পরীক্ষার্থী না, পেছনের দিকে আসে, সামনের দিকে আসে না। উৎসে কি ক্লিয়ার? উৎস কর কর্তন, অনেক ক্ষেত্রে আয়ের সময়ের কিছু অংশ কর হিসেবে কেটে নেওয়া হয়, একে উৎস কর কর্তন বলে, একটু আগে বলছিলাম। চাকরির বেতনের সময়, ব্যাংক সুদে, ঠিকাদারি, পেশাদারি ফির ক্ষেত্রে, ঠিক আছে, এই যে উৎস কর কর্তনটা করা হয়। কর রিটার্ন এবং দাখিল মূল্যায়ন, তাহলে প্রতিটি করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, এতে আয়কর চার, উচ্চ কর এবং করযোগ্য আয়ের বিবরণ থাকে, আয়কর কর্তৃপক্ষ তা যাচাই করে চূড়ান্ত কর নির্ধারণ করে। উপরে আয়কর আইন 2023 অনুযায়ী একজন করদাতার উপর কর ধার্য করার প্রক্রিয়াটি একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, এতে করদাতা শ্রেণী, আয়ের উৎস, করযোগ্য আয়ের হিসাব, রিয়াত, কর হার, উচ্চ কর কর্তন এবং রিটার্ন মূল্যায়নের মতো ধাপগুলো অনুসরণ করতে হয়।
এই প্রক্রিয়াটি কর ব্যবস্থাকে স্বচ্ছ, ন্যায্য এবং সময়োপযোগী করে তোলে। তাহলে এ হলো আপনার একজন করদাতার উপর কিভাবে কর ধার্য করা হয় তার উত্তর। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে অনেক কিছু জানলেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, না হলে আমি শেষ করব আজকে। না স্যার, কোনো কোশ্চেন নাই, খুব সহজ ভাষায় আপনি বুঝিয়ে দিচ্ছেন। ধন্যবাদ স্যার। আমার খুবই ভালো লাগলো আপনার ক্লাসটা করে, খুব সুন্দর। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি বলছিলেন যে 3.5 লাখ টাকা পরে যে করটা দিতে হবে, এই যে পরবর্তী 1 লাখে 5%, তারপর 3 লাখে 10%, এটা কি স্যার 3.5 লাখ টাকার পরে যে 1 লাখ টাকা এটা 5%? হ্যাঁ হ্যাঁ, 1 লাখ টাকার ব্যাপার, 1 লাখ টাকা, ওই যে 3.5 লাখ টাকার পরে এখানে তো লেখাই আছে। আমি যেটা মুখে বললাম সেটা তো এখানে লেখায় দেখতে পাচ্ছেন না, এই যে লেখাই আছে। আমি মুখে যেটা বলছি সেটা যদি আপনার মাথার উপর দিয়ে না গিয়ে যদি মাথার একটু ভিতর দিয়ে যায়, 5% গেলে কাজ হয়ে যাবে, আপনি লেখার সাথে মিলে ফেলবেন। ঠিক আছে? 5% থেকে 5% থেকে 25% বাড়ে, এই জিনিসটা কিভাবে? ওই যে আপনার মনে করেন 3.5 লাখ টাকা, তো 3.5 লাখ টাকা বাদ দিবেন, 3.5 লাখ টাকা বাদ দিয়ে আপনি মনে করেন 4 লাখ টাকা করতে হয়, তো 4 লাখ টাকা 50,000 টাকার 5% দিবেন। ওই যে 2,500 টাকা একটা হিসাব করে দিলাম না, স্যার একটা মনে প্রশ্ন, করেন আপনার 4 লাখ টাকা, আপনি 1 লাখ টাকা করতে পারবেন, তো 4 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা বাদ দিবেন, তাকে বাকি টাকা কত? আপনার এই করযোগ্য ইনকাম 4 লাখ টাকা, 4 লাখ থেকে 3.5 লাখ বাদ দিলে বাকি টাকা কত? 50,000। 50 50-এর 5% কত হয়? 2,500। 2,500 তো আপনাকে তাহলে ট্যাক্স 2,500 টাকা না, আপনাকে ওই 5,000 টাকা মিনিমামটাই দিতে হবে। এবার আসেন আপনার 3.5 লাখ টাকা, আপনার করযোগ্য ইনকাম হচ্ছে 4.5 লাখ, কেমন? 4.5 লাখ থেকে 3.5 লাখ বাদ গেলে বাকি টাকা কত? জি জি 1 লাখ। 1 লাখ টাকা 1 লাখ টাকার 5% কত? 5,000 টাকা। এখন 3.5 লাখ টাকার উপরে গেলেই আপনাকে 5% হিসাব করে আপনাকে আর আপনার ইয়ে করে নাকি আপনি 5%টা আমি বুঝা দিচ্ছি। হ্যাঁ, আপনার 5%টা সেটা যেটাই হয়, 2,500 হয়, 3,000 হয়, আপনিও 5,000 টাকা মিনিমাম ট্যাক্সটা দিতে হবে, এটাই বুঝাতে যাচ্ছি। ক্লিয়ার? জি জি ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সবার প্রতি শুভকামনা রইলো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পেরেছেন।